স্বাগত নিউজ 24 সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। এবার বিস্তারিত। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস নিয়ে সংশয়ের কথা জানাচ্ছেন বিশ্লেষকরাও। তারা বলছেন এই ধরনের মিশন কতটা কাজে দেবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমনকি অর্থনীতিতে বিনিয়োগ নিয়েও অনাস্থা দেখা দিতে পারে বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মুরসালিন হক জুনায়েদ। বিশ্বের 2 শতাধিক দেশের মধ্যে মাত্র 16টিতে আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়। বেশিরভাগই আফ্রিকা ও লাতিন অঞ্চলের দেশগুলোতে, যেখানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। বাকি দেশগুলোর প্রায় সবই এশিয়া ও মধ্যপ্রাচ্যে। দক্ষিণ এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে সংস্থাটির মিশন। প্রাথমিকভাবে সমঝোতা সই হয়েছে 3 বছরের জন্য। এ ধরনের মিশন কতটুকু সহায়ক হতে পারে তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে। প্রশ্ন তুলছেন বিশ্লেষকরাও। যেসব দেশে আছে, আমি যদি মেক্সিকো বলি, ইয়েমেন বলি, বুর্কিনা ফাসো বলি, এমনকি সিরিয়া, গাজা, কোনো জায়গায় কিন্তু বড় আকারে কোনো পরিবর্তন তারা করতে পারেনি। ঢাকায় মিশন স্থাপনের পেছনে শক্তিশালী রাষ্ট্রগুলোর ইন্ধনও দেখছেন বিশ্লেষকরা। এটা মনে হচ্ছে যে সরকার অনেকটা বাধ্য হয়ে অনুরোধে ঢেকে গেলার কথা বলা হয়, একটা অনুরোধে না, চাপের মুখে ঢেকে গেলা হচ্ছে আর কি। হ্যাঁ, এবং এখানে অনেকেই মনে করছেন যে ঠিক শুধুমাত্র জাতিসংঘের ইচ্ছাতে এটা হচ্ছে যে তা নয়, সম্ভবত এটাতে অন্য কোনো বড় শক্তিধর দেশের পিছন থেকে চাপ আছে, যার জন্য আমরা বাধ্য হচ্ছি এখানে এটা গ্রহণ করতে। না হলে এটা গ্রহণ করা আমাদের কোনো কারণ নাই। দেশের ভাবমূর্তি সংকট নিয়েও শঙ্কার কথা জানাচ্ছেন এই 2 বিশ্লেষক। আমি তো একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে বাস করছি, বিশেষ করে ইনভেস্টমেন্টের ব্যাপারে। তো ইনভেস্টাররা তো সাংঘাতিকভাবে ভয় পেয়ে যাবে। তারা ভাবে যে বাহ, এর লেভেল যদি এটাই হয়, এর লেভেল যদি ইয়েমেন, বুর্কিনা ফাসো এরকম একটা লেভেলে যায়, তাহলে আমি এর মধ্যে যাচ্ছি কেন? করতে চায় তারা আমার বাংলাদেশের ভিতরে এর ব্যাপারে যদি হস্তক্ষেপ করে, সেটা আমাদের জাতিগতভাবে আমাদের একটা ইমেজের সমস্যা তৈরি হবে, এবং এই সরকার তো ডেফিনেটলি দেউলিয়া, তো সেটা প্রমাণ করে দিচ্ছে। সংস্থাটির কার্যালয় স্থাপনের বিরোধিতা করে প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এসব প্রতিক্রিয়া আমলে নিয়ে সরকারকে পুরো বিষয়টি আরো গভীরভাবে ভেবে দেখার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, এমনটি আশা করছে বিএনপি। নির্বাচন বিলম্বিত করতে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির শীর্ষ নেতারা। এদিকে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে দলটির মহাসচিব বলেন, গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা হবে না। জিয়া পরিবারের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয় নাগরিক সমাবেশ। যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ে জাতীয় নির্বাচন হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান তার সঙ্গে যখন বৈঠক করেছে, তখনই কি বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসছে, আশার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটাই হচ্ছে সত্য কথা। এই আশা এবং স্থিতিশীলতাকে কোনো মহল, কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি হীনমন্যতার পরিচয় দিচ্ছে। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশস্থল পরিদর্শনে এসে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেন, মাঠের চিত্র ভিন্ন হলেও ফেসিবাদ বিরোধী ঐক্য অটুট রয়েছে। কে কতটুকু কার সাথে ঐক্যবদ্ধ হতে পারছে সেটা ওই সময় বলা যাবে। এখন এই মুহূর্তে অগ্রিম বলে ঐক্য প্রচেষ্টাকে বিনষ্ট করা সঠিক হবে না। কাজে মনে রাখতে হবে, অবশ্যই আপনি মনে রাখতে হবে, আপনি যা মাঠে দেখছেন ভিতরের চিত্র কিন্তু কোনো অবস্থাতে এইরকম আছে বলে আমি বিশ্বাস করি না। এর আগে সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সে সময় জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যে সংকট সামনে এসেছে তাতে হতাশ হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন বিএনপি মহাসচিব। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন। ফান্ড তৈরি করে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করবে বিএনপি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হতাশ হওয়ার কিছু নেই। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের একমত সব দল, তবে এর গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো বিভক্ত রাজনৈতিক দলগুলো। এদিকে দলীয় প্রধান সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের বিপক্ষে বিএনপি। রোববার এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন হবে, কে হবেন এই সরকারের প্রধান উপদেষ্টা, কারা তাকে নির্বাচন করবেন, সংসদ ভাঙার কতদিন পরে এই সরকার গঠন হবে, এসব নিয়ে বিএনপি, জামাত, এনসিপি এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশনে। সেই প্রস্তাবগুলো সমন্বয় করে নতুন একটি প্রস্তাবনা রাজনৈতিক দলগুলোর কাছে সোমবার উপস্থাপন করে কমিশন। সেখানেও মত দ্বিমত থাকায় একই দিনে আরও একটি সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়, যেটি দলগুলো নিজ নিজ ফোরামে আলোচনা করে মঙ্গলবার কমিশনের কাছে দলীয় অবস্থান জানাবে। এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। সেজন্য আমাদের কথা হচ্ছে পার্লামেন্টে ইলেক্টেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে। প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধানের দায়িত্বের বাইরে আর কোন কোন দায়িত্ব পালন করতে পারবেন তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। তবে এ নিয়ে মতের ভিন্নতা আছে বিএনপি এবং এনসিপির। একই সাথে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী এবং সংসদীয় লিডার আলাদা ব্যক্তি হবেন। দলীয় প্রধান হওয়ার কারণেই কি তাকে প্রধানমন্ত্রীর পদ যোগ্যতা ঘোষণা করা হচ্ছে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর দলীয় প্রধান যে সবসময় প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করবেন এমন তো কথা নয়। পার্লামেন্টারি পার্টিতে ডিসাইড হবেন কোন এমপি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু অপশনটা থাকা ভালো, তার ডেমোক্রেটিক রাইটটা যাতে ক্ষুণ্ণ না হয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, ঐকমত্য প্রতিষ্ঠায় কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই কমিশনের। তিনি জানান, ঐকমত্য প্রতিষ্ঠার অগ্রগতি নিয়মিত জানানো হচ্ছে কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে। মানববন্ধন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সব জাতিগোষ্ঠী নিয়ে ঐক্য এবং শান্তির রাজনীতি করতে চায় এনসিপি, এমনটি বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙ্গামাটির বনরূপায় সমাবেশে এই কথা বলেন তিনি। এনসিপি কর্মসূচি ঘিরে শহর জুড়ে জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙ্গামাটিতে পথসভা ও সমাবেশ করেছে এনসিপি। রবিবার দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করে তারা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি চাই, আমরা লড়াই সংগ্রামের সুন্দরের রাজনীতি চাই। আপনাদের সাথে আমাদের সবার আবার ঐক্যবদ্ধভাবে দেখা হবে। এই রাঙ্গামাটির জয় হবে, পার্বত্য চট্টগ্রামের জয় হবে। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সকল জাতিগোষ্ঠীকে নিয়ে ঐক্য এবং শান্তির রাজনীতি করতে চায় এনসিপি। অশান্তি এবং বিভেদকে দূর করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে পুরো শহরেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর তফসিল ঘোষণা করা হবে আগামী 29 জুলাই। নির্বাচনে ভোট গ্রহণ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। তবে ভোটের আগে কিছু সংস্কারের কথা বলছে ছাত্রদল। জাতীয় কিংবা স্থানীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যার রোডম্যাপ ঘোষণা করল ডাকসু নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে আগামী 29 জুলাই, আর ভোট গ্রহণ হতে পারে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভা হয়। ডেটার ইলেকশনের যে বিষয়টা, সেটি একটা নির্দিষ্ট উইক বলে দেওয়া আছে। এর মধ্যে 3-4টা খুব গুরুত্বপূর্ণ বিবেচনা আছে। 1 নম্বর হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং সরকারের সাথে, যেহেতু তারা আমাদের নিরাপত্তার এই বিষয়টাতে গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের একটা অ্যাভেলেবিলিটি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিবেচনা। এক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়গুলির জন্য নির্দিষ্ট ডেটটা হয়তো তারা 29 তারিখের মধ্যে আমরা আলোচনাগুলি করে ফেলতে পারবো। 29 তারিখের ব্যাপারটা অলরেডি আপনাদেরকে পরিষ্কার বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ডাকসু নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। নির্বাচন হওয়ার কথা ছিল গত এবছরের সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। প্রক্টর স্যার তখন বলছিল যে আমরা 25 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করতে পারবো, সেটা এসে সেপ্টেম্বরে এসে গড়িয়েছে। তবে একটা পজিটিভ, সেটা হচ্ছে অন্তত এখন এটুকু বলেছে যে সেপ্টেম্বরের সেকেন্ড উইকে ডাকসু হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই যে ঘোষণা, সেই ঘোষণাটাকে আমরা প্রত্যাখ্যান করছি না, কিন্তু পাশাপাশি বিগত সময়ের আমরা যে কার্যক্রমগুলো দেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন গোষ্ঠী এবং গ্রুপ আছে যারা ডাকসুকে বানচাল করার জন্য, নস্যাৎ করার জন্য অ্যাক্টিভলি ওয়ার্ক করতেছে। ডাকসু নির্বাচনের আগে কিছু সংস্কারের দাবিও করেছেন ছাত্র নেতারা। আমরা সহ প্রায় প্রত্যেকটি ছাত্র সংগঠন এই জায়গাটাতে কিছুটা আশাহত হয়েছে যে ডাকসুর গঠনতন্ত্রের কোনো গুরুত্বপূর্ণ সংস্কার করা হয়নি। আমরা সহ অপর ছাত্র সংগঠনের যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলো এখনো সময় আছে। দাবিগুলো আমলে নিয়ে তারা একটি পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে। ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। রোববার সকালেও এই দাবিতে ঢাবি ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালিত হয়। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সেনা সদস্যদের পদোন্নতিতে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীর উপর গুরুত্ব দিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তিনি। রোববার ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন সরকার প্রধান। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করেন 24শে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত সব ছাত্র জনতাকে। জুলাই গণহত্যার মামলায় একদিনে সবচেয়ে বেশি আসামিকে হাজির করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রোববার সকালে 7 মামলায় আনা হয় 39 জনকে। শুনানিতে কারাগারে থাকা অবস্থায় কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ করেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই সময় উত্তপ্ত হয়ে ওঠে এজলাস এবং পরে চিফ প্রসিকিউটর জানান আদালতের নির্দেশেই এটি করা হয়েছে। এদিন 6 মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা জমা পড়েনি। জুলাই আগস্ট গণহত্যার 7 মামলায় আদালতের কাঠগড়ায় হাজির করা হলো শেখ হাসিনা আমলের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত বিচারপতিকে। সব মিলিয়ে 39 জন। একে একে আনা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম, দীপুমণি, পলক সহ 16 জনকে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু গত জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা হওয়ার কথা জানান। অভিযোগ করেন এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছিল। এর বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন ন্যায় বিচারের স্বার্থে সবকিছু শুনতে পারেন তারা। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশেই ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে। যেহেতু মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে।
ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন, এটা একটা আইনগত কাজ করেছেন, এটা কোনো অভিযোগের বিষয় না। এই 16 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সহ 45 জনের তদন্ত শেষ করতে সময় চেয়ে চিফ প্রসিকিউটর বলেন তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তবে এই 45 জনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে। এই 45 জন আসামির মধ্যে অলরেডি কয়েকজনের বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে। আমরা মৌখিকভাবে তাদেরকে এই মামলা থেকে অব্যাহতিও চেয়েছিলাম, যেহেতু তার নামে তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে সেপারেট মামলা চলমান হয়েছে। এরকম ভাবেই হবে, প্রত্যেকের জন্যই আলাদা আলাদা ভাবে অথবা গ্রুপ করে করে তদন্ত প্রতিবেদন দাখিল হবে। এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে, যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আলোচিত একরামুল হক হত্যা মামলায়। তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। হাজিরার দিন থাকলেও আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়নি। তবে পৃথক আরও 5 মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর আরও 22 জনকে হাজির করা হয়। সবগুলো মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ভিন্ন ভিন্ন নতুন তারিখ দেয়া হয়েছে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সাজ্জিদ আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। 2 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেয়া স্ট্যাটাস মানহানিকর উল্লেখ করে গত 24 মে নোটিশ পাঠান আইনজীবী জসিমউদ্দিন। জবাব না পেয়ে সাজ্জিদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন তিনি। নোটিশে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সাজ্জিদকে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ জানানো হয়। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের মাননীয় কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কেউ বিরূপ করে, সেক্ষেত্রেও আমরা দেখেছি বা সেই জাজমেন্টগুলো দিয়ে বলেছি যে সেখানে কোর্ট সমুটভাবে তার বিরুদ্ধে রুল ইস্যু করেছে এবং পানিশমেন্ট দিয়েছে। আজকে আমাদের বক্তব্য শুনে মাননীয় আদালত কিছু পর্যবেক্ষণ সহ আবেদনটা নিষ্পত্তি করেছেন। পদোন্নতি প্রদানে দুর্নীতির মামলায় সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এই কথা জানান সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জানা যায়, কমিটির সুপারিশ লঙ্ঘন করে শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমানকে পদোন্নতি দেন মন্নুজান সুফিয়ান। এই ঘটনায় মামলা করে দুদক। এদিকে তফসিলভুক্ত না থাকায় শেখ হাসিনা নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানান দুদক মহাপরিচালক। বেগম মন্নুজান সুফিয়ান ক্ষমতার অপব্যবহার পূর্বক নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অভিপ্রায়ে বিভাগীয় পদোন্নতি কমিটি কর্তৃক সুপারিশপ্রাপ্ত গ্র্যাডুয়েশন তালিকার 3 নং ক্রমিকের শামিমা সুলতানা বারিকে কোনো রকম কারণ ছাড়াই বাদ দিয়ে ডিপিসি কমিটির সুপারিশ ব্যতি রেখে গ্র্যাডুয়েশন তালিকার 16 নং ক্রমিকে বর্ণিত মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারা এবং দণ্ডবিধির 109 ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটা বিরতির সময় হলো, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবার অর্থ বাণিজ্য সংবাদ। ফিটনেস আর কাগজপত্রহীন গাড়ির বিরুদ্ধে ঢাকায় বিআরটি এর অভিযানের আগাম খবর পেয়ে কয়েক ঘন্টার জন্য উধাও শত শত বাস। সংস্থাটির চেয়ারম্যানের নেতৃত্বে চলা অভিযানের ফলাফল মাত্র কয়েকটি আনফিট গাড়ি। কিছুক্ষণ পরই শেষ অভিযান শুরু হয় গাড়ির মিছিল। এদিকে চালকরা বলছেন, এভাবে ম্যানেজ করেই কাগজপত্র ছাড়া বছরের পর বছর গাড়ি চালাচ্ছেন তারা। এখন প্রশ্ন হলো, এমন লোক দেখানো অভিযানের উদ্দেশ্য কি? উঠান না কেন? রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। এই সড়কে প্রতিদিন চলে শত শত ফিটনেসবিহীন বাস, কিন্তু রবিবারের চিত্র একটু ভিন্ন। আগেভাগে বিআরটি এর অভিযানের খবর পেয়ে রাস্তায় নামেনি বাস। বিআরটি এ চেয়ারম্যানের নেতৃত্বে চালানো অভিযানে পাওয়া যায় মাত্র কয়েকটি আনফিট গাড়ি। বিআরটি এ চেয়ারম্যান জানান, সড়কে ফিটনেসবিহীন গাড়ি ছিল কম, তারপরেই যেগুলো পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এই সমস্যাটা একদিনে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না, বাট এই ইনিশিয়েটিভটা আমাদের নেওয়া দরকার, কারণ আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এবং উই হ্যাভ ইনিশিয়েটেড দি প্রসেস। এবং আমরা মনে করি যে সকলের সহযোগিতা পেলে আমাদের এই কার্যক্রম আমরা সফল দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
অনুসন্ধানে দেখা যায় ধরা পড়া গাড়িগুলোর অধিকাংশই থাকে মামলার বাইরে। মামলা হলেও তার সংখ্যা খুবই কম। চালকরাই বলছেন বিআরটি এর নজরদারি কম থাকায় বছরের পর বছর কাগজপত্র ছাড়াই গাড়ি চালাতে পারেন তারা। আমরা তো এই 11 সাল থেকে এইভাবেই চালাচ্ছি, শুধু লাইসেন্সটা থাকে আমাদের কাছে। এইটা স্যার অফিসে যোগাযোগ করলে আপনারা বলতে পারবেন, আমাদের কাছে কিছুই দেয় না তারা। এই অভিযানটা করুক না, ডিপুতে করুক, যেন গাড়ির নম্বর দেখে কোন গাড়িগুলো কি অবস্থায় আছে, কোন চালকের কাগজপত্র কি আছে না আছে, এটা একবার অন্তরে সংশোধন করবে। অভিযান শেষ, এবার সড়কে আবারও গাড়ির মিছিল চলছে। শত শত ফিটনেসবিহীন কাগজপত্রবিহীন বাসটা। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন এভাবে আগাম বার্তা দিয়ে অভিযান লোক দেখানো ছাড়া কিছুই নয়। এভাবে সড়কে শৃঙ্খলা তো ফিরবেই না, বরং বাড়বে অনিয়ম। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে সাহিত্য শাসনের জন্য সংগ্রাম, মাতৃভাষার জন্য সংগ্রাম, সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে যে দেশ আমরা পেলাম, এখানে আর কোনো রক্ত দেওয়ার কথা ছিল না। আমি সংক্ষিপ্ত একটা প্রাসঙ্গিক বক্তব্য পরে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে এবং কিভাবে আমরা ঘটনা প্রবাহে 2024 পর্যন্ত উপনীত হলাম, কাদেরকে মোকাবিলা করে আমাদেরকে উপনীত হতে হয়েছে। কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল। বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি, তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, তারা বাংলাদেশের প্রোডাক্ট নয়। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি, ফ্যাসিস্ট শক্তি। সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়েজ মনে হয় না। তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি। আমাদের সন্তানরা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত করেছে। এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না। কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার এই শিকল ভাঙা, হয়তো তারা আর আসিবে না ফিরে আমাদের মাঝে। আমরা দেখেছি সেই বন্দিশালা, গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কিভাবে চুরমার হয়ে গেল। সাথে দম্ভ এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনার চুরমার হয়ে গেল। যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো, সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন নিরস্ত্র মানুষের ধাক্কায় সেই দুর্গ কিভাবে নিশ্চিহ্ন হয়ে যায়? এটাই হলো জনশক্তি, এটাই হলো গণ ঐক্যের বিপ্লবী শক্তি। গণ ঐক্যের শক্তি যারা অনুধাবন করে না, তারাই স্বৈরাচারে পরিণত হয়। দর্শক, টিএসসির অডিটোরিয়ামে বক্তব্য রাখছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি ছিলাম সেখানে। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দর্শক, দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে। সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেপনেল ফেস মাস্ক। ধন্যবাদ সবাইকে।